জাতিসংঘ মহাসচিবের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেসের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন। সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও এ ব্যাপারে বার্তা দিয়ে জানিয়েছে যে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশে আছেন এবং তার সম্মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ইফতার পার্টির আয়োজন করেছেন এবং সেখানে তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে কিছু দাবি দাওয়া উপস্থাপন করেছেন। এবং জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের তাৎপর্য কি? বাংলাদেশ সফর শেষ হবার প্রাক্কালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলন করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে। সেখানে বেশ কিছু ইস্যু এসছে এবং উনি এর মধ্যে যা যা করলেন সবকিছুর একটা মূল্যায়ন একটু করতে চাই। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন, তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে রোজা তো 15টা চলে, ঈদ আরো 15 দিন বাকি, বাট আপনি আসছেন, ঈদের খুশি ফিল হচ্ছে। জাতিসংঘ মহাসচিব এবার ডক্টর ইউনূস সরকার ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কঠিন হুঁশিয়ারি সতর্কবার্তা এবং আলটিমেটাম দিলেন, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই জাতিসংঘ মহাসচিব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জাতিসংঘ মহাসচিবের সাথে ডক্টর ইউনূস ও সেনাপ্রধানের এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। জাতিসংঘ মহাসচিবের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেসের সঙ্গে শনিবার সাক্ষাৎ করেছেন। সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও এ ব্যাপারে বার্তা দিয়ে জানিয়েছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। শনিবার 15 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অর্থাৎ প্রশংসাই করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু সেনাপ্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ কেন? জাতিসংঘ মহাসচিবের সাথে এর আগে কি সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন? বিষয়টি তেমন তাৎপর্যপূর্ণ নয়, তারপরেও আলাপ করছে। 2018 সালে জাতিসংঘ মহাসচিব যিনি অ্যান্তনি গুতেরেস, তিনিই ছিলেন জাতিসংঘের মহাসচিব। 2018 সালের জুলাই মাসে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ। জুন মাসে দায়িত্ব নেন, জুলাই মাসে গুতেরেস সফরে আসেন। সে সময় সেনাপ্রধান তো জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেনি। আমি এই কথাটা এজন্যই বলবার চেষ্টা করছি, সে সময় ছিল রাজনৈতিক সরকার, আজকের মতো ঠুটো জগন্নাথ সরকার ছিল না। সে সময় আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব এসছেন, জাতিসংঘ মহাসচিব এসে সরকার প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু আজকে ভারপ্রাপ্ত সরকার প্রধান, যেটি পত্রের নাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন, বৈঠক করছেন, নানা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আবার সেনা প্রধানও জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করছেন। কেন? এই জন্যই যে
বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটি কিন্তু পুরোপুরি সেনাবাহিনী নির্ভর। আজকে যদি সেনাবাহিনী চায় যে মোহাম্মদ ইউনূস আগামীকাল থেকে ক্ষমতায় থাকবে না, তাহলে সেটিই হবে। সেনাবাহিনী 5 অগাস্ট চেয়েছিল, ওই সময় পরিস্থিতিটা এমন তৈরি হয়েছিল, দেশের রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোর দুর্বলতার সুযোগে সেনাবাহিনী মনে করেছিল 5 আগস্ট সময়কালে যে নির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না। ক্ষমতায় থাকেনি, ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আমি বরাবরই বলি, এসব আন্দোলন ফান্দোলন কিচ্ছু নয়। আন্দোলন জাস্ট মুখে মুখে। সেনাবাহিনী যদি না চাইতো এসব আন্দোলন করে নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে পদত্যাগ করানো যেত না। সেনাবাহিনী চেয়েছে বলেই পদত্যাগ করানো গেছে। ঠিক আজকেও 5 আগস্ট সময়ে যে অবস্থাটি ছিল, আজকেও একই অবস্থা। আজকে বলবো আরো করুণ অবস্থা। কারণ আওয়ামী লীগ তো একটা বিশাল রাজনৈতিক দল, একটা বটবৃক্ষ, একটা মহীরুহ সম একটি রাজনৈতিক দল। আজকে যে সরকারটি আছে তাদেরও রাজনৈতিক দল আছে, কিন্তু সেই রাজনৈতিক দল এই সমাজে একটি ঘৃণিত। এই রাজনৈতিক দলে যারা যুক্ত সমন্বয়করা তারা ঘৃণিত। 2 দিন আগেই দেখেছেন একটি টিভি চ্যানেলের একজন উপস্থাপিকা কিভাবে গালি দিয়েছেন, সেটি নিয়ে সেই ভাষাটিও আমি ব্যবহার করতে চাই না, রোজা মুখে। তো কাজেই আজকের বাস্তবতায় বর্তমানে যে একটি সরকার আছে, এটি হচ্ছে চরম দুর্বল একটি সরকার। এই দুর্বলতার জায়গা থেকে বাংলাদেশের এই মুহূর্তের নীতি নির্ধারক বা ভাগ্য ভাগ্য নির্ণায়ক যদি বলি তাতেও ভুল হবে না সেনাবাহিনী। এখনো পর্যন্ত সেনাবাহিনী যদিও কোনো ভূমিকায় অবতীর্ণ হয়নি দেশের এই ক্রান্তিকালে, দেশ এক ভয়াবহ দুর্যোগে নিমজ্জিত, তারপরেও এই জন্যই জাতিসংঘ যেহেতু একটি প্রেস্টিজিয়াস সংস্থা, যদিও ছোট জগন্নাথ, কিন্তু প্রেস্টিজিয়াস সংস্থা হিসেবেই এখন পর্যন্ত গণ্য হয়। কারণ জাতিসংঘকে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বয়কট করা শুরু করে দিয়েছে। সেখানে জাতিসংঘ যে আরো ছোট জগন্নাথ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই। তবু যেহেতু প্রেস্টিজিয়াস বলেই ধারণা করা হয় বা প্রেস্টিজিয়াস বলেই স্বীকৃত, সেই জায়গা থেকে বিশাল বাজেটের একটি প্রতিষ্ঠান, বিশাল বাজেট খরচ করে এই প্রতিষ্ঠানটি, সেই জায়গা থেকে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব সফরে এসছেন। কিন্তু তারপরেও এখানে সরকার প্রধান আছেন, সরকার সংশ্লিষ্ট বিভিন্ন জন আছেন। কাজে এই যে একটা ছোট জগন্নাথ সরকার, একটা দুর্বল সরকার, কাজেই সেনাবাহিনী প্রধান জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে কিচ্ছু যায় আসে না। তারপরেও সেনা প্রধান আজকে প্রধান ভূমিকায় অবতীর্ণ যে, এটি পরিষ্কার। কাজেই এ কথা প্রণিধানযোগ্য, এ কথা বলতেই হবে যে মোহাম্মদ ইউনূস কিছু না। আমি বললাম, খানিক আগেই বললাম যে সেনা প্রধান যদি চায় যে আজকে বাংলাদেশটিকে উদ্ধার করবে, তিনি 5 আগস্ট উদ্ধার করেছেন তাদের কথায় বা ওই সময়ের প্রেক্ষাপটের কথায়, নির্বাচিত সরকারকে উৎখাত করে। কিন্তু আসলে তো আমরা উদ্ধার দেখছি না। উদ্ধার যখন দেখছি না, তখন আজকে 5 আগস্ট সময় বা তার আগে যে রাজনৈতিক সরকারটি ছিল তার থেকে ভয়াবহ পরিণতি। এখান থেকে কবে উদ্ধার করবে সেনাপ্রধান এবং সেনাবাহিনী? শুধু জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করলেই হবে না। আমি আবারও বলছি যে এই সাক্ষাৎ কিচ্ছু না, জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ, কিন্তু বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আবারও বলবো যে সেনাপ্রধান, যে সেনাপ্রধানের হাত দিয়েই আজকে বাংলাদেশে ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে, সেই সেনাপ্রধানের হাত দিয়ে
বাংলাদেশকে উদ্ধার করতে হবে। যদি না উদ্ধার হয়, বাংলাদেশের ভাগ্যে আরো ভয়াবহ বিপর্যয় আছে। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশে আছেন এবং তার সম্মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ইফতার পার্টির আয়োজন করেছেন এবং সেখানে তিনি জাতিসংঘ মহাসচিবের কাছে কিছু দাবি দাওয়া উপস্থাপন করেছেন এবং শেষে একটা আনন্দের খবর তাকে দিয়েছেন। সেই খবরটি শুনলে আপনারাও আনন্দিত হয়ে যাবেন। তো দেখা যাক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে কি দাবি জানিয়েছেন। প্রথম কথা হচ্ছে অপতথ্য মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। অপতথ্য মোকাবেলায় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেন, আমরা আপনার আশীর্বাদ চাই বিশেষত একটি বিষয়ে অপতথ্যের বিরুদ্ধে যা আমাদের ধ্বংস করছে। আমরা আপনার আশীর্বাদ চাই বিশেষত একটি বিষয়ে অপতথ্যের বিরুদ্ধে যা আমাদেরকে ধ্বংস করছে। এবং এই অপতথ্য কোনগুলো? হ্যাঁ, এখন কেউ কেউ বলছেন যে ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে যে তথ্যগুলো আসে অনলাইনে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সেই অপতথ্যের মাধ্যমে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয়। দালান কোঠা, বিল্ডিং আগুন জ্বালিয়ে ছারখার করা হয়, যা আমাদের দেশকে ধ্বংস করছে। প্রফেসর ইউনূস সাহেব নিশ্চয়ই তাদেরকে মিন করেছেন যিনি ফ্রান্স থেকে আর আমেরিকা থেকে বিভিন্ন তথ্য দিয়ে বাংলাদেশ ধ্বংস করছে। আবার কেউ কেউ বলছেন যে অন্য কিছু হতে পারে। যাই হোক, আমাদের ইউনূস সাহেব অপতথ্যের বিরুদ্ধে তার সহযোগিতা চেয়েছেন। অপতথ্য ছড়ানো থেকে আমাদেরকে রক্ষা করুন, বাকিটা আমরা সামলে নেব। ঠিক আছে, আসলে ভালো কথাই বলেছেন। অপতথ্য আমাদেরকে ধ্বংস করছে। অপতথ্য থেকে যদি জাতিসংঘ আমাদেরকে সহযোগিতা করে, আমাদের প্রফেসর ইউনূস সাহেব সহযোগিতা চেয়েছেন, বাকিটা তিনি সামলে নেবেন। খুবই ভালো কথা। তিনি আরও অনেক কথা বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে চাই এবং শিক্ষার্থীদের ব্যাপারে অনেক কথা তিনি বলেছেন। শিক্ষার্থীদের প্রশংসা করেছেন। কারো মধ্যে কোনো মত পার্থক্য নেই বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে, সেই কথা তিনি বলেছেন। তবে একটা কথা বিশেষভাবে বলেছেন, গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের শিক্ষার্থীদের কাছে অস্ত্র ছিল না, ছিল কেবল তাদের জীবন। খেয়াল করেন, আমাদের শিক্ষার্থীদের কাছে কোনো অস্ত্র ছিল না, ছিল কেবল তাদের জীবন। ঠিকই বলেছেন। তিনি বলেছেন শিক্ষার্থীরা স্বাধীনতার জন্য, নিজের দেশ ফিরে পাওয়ার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছেন। তিনি বলেন এটাই নতুন বাংলাদেশ। হ্যাঁ, এখন কেউ কেউ বলছেন শিক্ষার্থীদের কাছে কোনো অস্ত্র ছিল না, ঠিকই, ছিল কেবল জীবন। যেসব দেশ স্বাধীনতা অর্জন করতে পারছে না, বিশেষ করে ফিলিস্তিনে যদি আমাদের শিক্ষার্থীদেরকে জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে ওখানে পাঠানো হয়, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে বৈষম্য, তারা নিশ্চয়ই এই বৈষম্য দূর করতে পারবে এবং ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে। কারণ এই শিক্ষার্থীরাই বাংলাদেশ স্বাধীন করেছে, নতুন দেশ ফিরে পেয়েছে এবং তারা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আন্দোলনে নেমেছিল এবং তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে। তারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছিল, এখন কিন্তু তারা চাকরির দাতা। তারা এখন অনেক বড় মানুষ এবং কোটি কোটি টাকার মালিক। অনেকে বলছেন তাদের সাথে কথা বলতে তাদের একটা পার্টিতে কোটি কোটি টাকা খরচ হয়। তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আর বিশেষ করে যারা বলছেন যে ছাত্রদেরকে যদি সেখানে জাতিসংঘের মাধ্যমে পাঠানো হয়, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সমন্বয়করা যারা আছেন, তাহলে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেতে পারবে, যেহেতু তারা বাংলাদেশ স্বাধীন করার অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের আছে। এটাই নতুন বাংলাদেশ এবং তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এবং তারা সেখানে গিয়ে ফিলিস্তিনিদেরকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে পারবে। সেখানে আমাদের ওখানে পাঠানো উচিত ওদেরকে।
আর সবশেষে যেটা আনন্দের বিষয়, সেটি জাতিসংঘ মহাসচিব আনন্দিত হয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা তো মহা আনন্দিত। সেটি কি আপনারাও আনন্দিত হয়ে যাবেন? একটু শেয়ার করি। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন, এই সফর বাংলাদেশের মানুষের জন্য আনন্দ বয়ে এনেছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন আনন্দে আত্মহারা। রোহিঙ্গারা চলে যাবে, বাংলাদেশকে নানাবিধ সহযোগিতা তিনি করবেন, সেই বিষয় শুনে বাংলাদেশের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখনো রমজানের মাঝামাঝি সময়ে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখনো রমজানের মাঝামাঝি সময়ে, কিন্তু আপনার এই সফর যেন আগে ভাগেই আমাদের ঈদ এনে দিল। আপনার এই সফর আগে ভাগেই আমাদেরকে ঈদের আনন্দ এনে দিল। অর্থাৎ আমরা এখন সবাই ঈদের মধ্যে আছি, ঈদের আনন্দের মধ্যে আছি। তিনি আরও বলছেন, আপনার আগমনে আমাদের ঈদ এখনই শুরু হয়ে গেছে। কি চমৎকার কথা, কি সুন্দর কথা। অর্থাৎ আমাদের ঈদ এখন চলছে, এই ঈদে কিন্তু কেউ কেউ বলছেন এই ঈদে কোনো খরচ নেই, অর্থাৎ জামা কাপড় কেনার ঝামেলা নেই, বাজার সদাই হয়তো করতে হবে না, শুধুমাত্র পত্রিকা পড়লে এবং টেলিভিশন দেখলেই চলবে, এবং আমরা খুশিতে ঈদের আনন্দে আত্মহারা হয়ে যাব। এইটা আবার কেউ কেউ বলছেন, এই যে ঈদের আনন্দ, এমনিই তো বাঙালি জাতি, বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দ কম, বেদনা বেশি। সেই ক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব প্রতি বছর যদি পহেলা রমজান বাংলাদেশ ভিজিট করেন, পহেলা রমজান, তাহলে পুরো 1 মাস আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারবো। এইবার মাত্র 15 দিন, এইবার শুরু হলো। আগামী রমজান থেকে আশা করি তিনি যদি পহেলা রমজানে আসেন, ইফতার পার্টিতে আমাদের কিছু খরচ হবে, এই ছাড়া আর কোনো খরচ নেই। জাতিসংঘ মহাসচিব যদি বাংলাদেশে এসে যান, আমরা 1 মাস ব্যাপী ঈদের আনন্দ উপভোগ করতে পারবো। আর আমাদের প্রধান উপদেষ্টা তো চিটাগংয়ের ভাষায় বলেই দিয়েছেন, তিনি বলেছেন রোহিঙ্গারা এই ঈদ না হোক, আগামী ঈদে তাদের দেশে তারা ঈদ করবে, তারা তাদের দেশে চলে যেতে পারবে। এইটা কিন্তু জাতিসংঘ মহাসচিবের এই সফরের আরেকটা সাফল্য। এবং আমাদের প্রধান উপদেষ্টা বুঝে গেছেন যে রোহিঙ্গারা তাদের দেশে চলে যাচ্ছে। আবার কোনো নিন্দুক হিসাব করে যে এই প্রতিদিন যদি 1 লাখ করেও নেয়, তাহলে নাকি প্রতিদিন তো 3000 করে নেবে করে বলছে। অনেক বছর, 14-15 বছর নাকি লাগবে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আমরা সেটাই শুনবো। প্রধান উপদেষ্টা বলছেন ঈদ না হইলেও আগামী ঈদ রোহিঙ্গারা তাদের মিয়ানমারে করবে, আরাকান রাজ্যে করবে। আমরা সেটাই মানতে চাই, সেটাই বুঝতে চাই। আর সবশেষ কথা হলো, আমাদের জাতিসংঘ মহাসচিব যেহেতু বাংলাদেশে এসছেন, রোহিঙ্গারা নিশ্চয়ই তাদের দেশে চলে যাবে। তবে আবার কেউ নিন্দুকেরা বলেন, উনি এত বছর বুঝেন নাই রোহিঙ্গারা যে বাংলাদেশে আছে, উনি এখন উপলব্ধি করছেন বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে চায়, অথবা রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে চায়। যাই হোক, আরও আগে যদি বুঝতেন তাহলে হয়তো তিনি আরও আগে পাঠাতে পারতেন। দেরিতে হলেও তিনি তো বুঝেছেন, বাবা বাংলাদেশে এসছেন, ইফতার করছেন, নিশ্চয়ই এটা মনে থাকবে, সাদা পাঞ্জাবি পরছেন, সব কিছুই ভালো। সো নিশ্চয়ই তিনি জাতিসংঘ ভবনে গিয়ে ওখান থেকে একটা অর্ডার জারি করবেন, মিয়ানমারকে বলবেন তোমরা তোমাদের নাগরিকদের ফিরিয়ে নাও। আমরা সেই দিন দেখতে চাই সবাইকে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে রোজা তো 15টা চলে, ঈদ আরো 15 দিন বাকি, বাট আপনি আসছেন, ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে এবং জাতির কাছে। জাতির কি হচ্ছে জানি না, তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ। কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব, এইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস টেনশনে পড়ে যাবেন, 100% পড়বেন। কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে। আর আন্তোনিও গুতেরেস তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা, কিন্তু ডক্টর ইউনূসকে নির্ঘাত একটা প্যাচে ফেলতে যাচ্ছেন। প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূস পারবেন কিনা, অথবা তিনি থাকবেন কিনা,
অনেকে প্রশ্ন করবেন কোথায় যাবেন। না, আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, এটা কি ডক্টর ইউনূসের আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যে সরকার ওনার আন্ডারে হবে? এখন বিএনপি বলছে ডক্টর ইউনূসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না, চান্স কমে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড়, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান। জুলাই আগস্টের যেই স্পিরিট সেটাকে নিতে গেলে ছাত্রদেরই দরকার, এরকম বক্তব্য দিয়া, বা আমাদের উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম ওনারা যে সকল কথাবার্তা বলেন, বিএনপির মতো অলরেডি সন্দেহ, গণ অধিকার পরিষদের সন্দেহ, তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বিবৃতি নিয়ে যে আপনারা নিরপেক্ষতা কিন্তু হারাচ্ছেন। এই টোটাল যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে, পরিবেশটা তৈরি হচ্ছে, এই পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন, তাও জাতিসংঘের মহাসচিব কি বলছে, পৃথিবীতে নজির সৃষ্টি করবে। তার মানে শব্দগুলোর আপনার বাংলা অর্থ বুঝতে হবে। আমরা বলি যে দৃষ্টান্তমূলক, মানে এমন একটা বিচার করো যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, 10 জন বলবে ইয়াস ওই রকম একটা বিচার হয়েছিল রে। মানে আমরা যারা আমজনতা আছি, আসিয়া ইস্যুতে আমরা বলছি না যে একটা দৃষ্টান্তমূলক নজির, মানে নজির সৃষ্টি করবে এরকম একটা শাস্তি চাই। নিশ্চয় শব্দটার গভীরতা বুঝাইতে পারছি। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যে এমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে। প্রশ্ন হচ্ছে, এই যে পৃথিবীতে নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের রাইটটাও কতটুকু ক্যাপাবিলিটি আছে? কিছুটা আছে, তবে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতন ক্যাপাবিলিটি আমাদের পুলিশের বা এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী আছে। অতীতে যখন সেনাবাহিনী নামতো, বুট জুতার আওয়াজে অনেক বুড়ো মানুষের পেশাব পড়ে যেত। বাচ্চারা রাত্রে না ঘুমাইলে মা বলতো, ওই যে শোন ঠুক 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 আওয়াজ, সেনাবাহিনী আসছে রে। জালনা খুলে পাবলিক আর্মির গাড়ি দেখলে বাড়ির বউয়েরা ভয়ে দরজা আটকা দিত, কখন জানি সেনাবাহিনী আসে। মানে একটা ভয় তৈরি হয়েছিল জাতির মধ্যে। তবে এই ডক্টর ইউনূসের সরকার আসার পরে অথবা জুলাই অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীর প্রতি ভয়টা ভেঙে গেছে। দীর্ঘদিন মাঠে ডিপ্লয়েড থাকার পরেও দেশে পুলিশ আছে, মাঝে মাঝে এটাই তো মনে হয় না সেনাবাহিনী আছে। এটা তো এক ধাপ পরে, বাট মাঠে আছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে, আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। বাট যখন বিষয়টা আসবে নির্বাচন, এই দেশে গত 53-54 বছরে যতগুলা নির্বাচন হয়েছে, জাতি হিসেবে একটা চেয়ারম্যান ইলেকশনেও আমরা দেখছি কিভাবে ভোট চাপে, ছাপে, কাটে, মারে, ফালাই দে জিন্দা। দেখছি না? দেখছি। এখন রাইট নাও বাংলাদেশ তো এমন সিচুয়েশন কখনো ফেস করে না 71-এর পরে। এতটা মানে এরকম একটা সিচুয়েশন বা কোনো সরকারও দেশ ছেড়া পালায় নাই। আওয়ামী লীগ সরকার পালাইছে। এই টোটাল সিচুয়েশন আইসা মাঠের শক্তিতে বিএনপি, জামাত অনেক জায়গায় কাছাকাছি লেভেলে আছে, আবার অনেকে কেউ থেকে বেশিও আছে। আওয়ামী লীগ আছে বিভিন্ন জায়গায়, জামাত এবং বিএনপি তাদেরকে টানতেছেও মাঠের শক্তির জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশে যদি নির্বাচনটা হয়, 1 বছর পরেও হয়, আই ডোন্ট নো 1 বছরে কি হবে, বাট সরকার কি আসলে ওই পরিমাণ নিরপেক্ষ একটা নির্বাচন ক্রিয়েট করতে পারবে যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ভোট কেন্দ্র দখল হবে না, কোপাকুপি হবে না, তারপর হচ্ছে জাল ভোট পড়বে না, আমরা সবাই সুন্দরভাবে লাইনে ধরে যাব, ভোট দিব, তারপর যিনি বিপরীত প্রার্থী আছেন তিনি দাবি করবেন না যে ওইখানে কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে, আমরা সবাই হাসি হাসি যিনি পাশ করবেন জয়ের মালা দিয়ে তাকে বরণ করে নিব। মানে এটা কেমন না ভাবতে, কিন্তু এই বাংলাদেশে আমরা কিন্তু আসলে চাই, এরকম নির্বাচনে আমরা চাই। আমি আপনি কি চাই জরুরি না, যারা আমরা দল করি নিজের নেতাকে জিতাইতে জীবন দিতেও রাজি আছি ভাই, কেন্দ্র দখলের দায়িত্ব নিতে রাজি আছি ভাই। এই মোডে থাকা ভাইদেরকে ট্যাকেল কইরা
রাইট নাও একটা সরকার আছেন যারা, তারাও পক্ষপাত দুষ্ট অনেকটা জাতীয় নাগরিক পার্টির। তো তারা কিভাবে পৃথিবীতে নজির সৃষ্টি করা নির্বাচন দিবে? আবার এই সরকারের আন্ডারে বিএনপি আগামী দিনে গিয়া নির্বাচন মানে কিনা সেইটাও তো ভেজাল। এটা তো ওনার মান সম্মান ইজ্জতের বিষয় হয়ে যাবে যে এত বড় একটা দায়িত্ব তিনি পাইলেন, তারপর তিনি নিরপেক্ষতা হারাইলেন। হ্যাঁ, মানে এরকম অনেক কিছু কিন্তু চলে আসবে। তা আমার কাছে মনে হয় আন্তরিক গুতরেসের যেই বক্তব্যটা, যে তার প্রত্যাশা, এটা ডক্টর ইউনূসকে বিপদে ফেলে দিচ্ছে। কারণ তিনি অলরেডি কিন্তু বাস্তবতা হচ্ছে পক্ষপাত দুষ্ট জাতীয় নাগরিক পার্টির পক্ষে, আর বাকিগুলো তো বাদে দিলাম। কি ঘটবে আসলে? জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের তাৎপর্য কি, এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন কিছু কথা বলেছেন, তার সেই বক্তব্য বিশ্লেষণ করব। দর্শক, বাংলাদেশ কি পেল বা জাতিসংঘ আসলে কি দিতে পারে বাংলাদেশকে বা একটা দেশকে, একটা সদস্য রাষ্ট্রকে, এরকম অনেক থিওরিটিক্যাল আলোচনার অপেক্ষা রাখে। দ্বিপাক্ষিক সম্পর্ক আর জাতিসংঘের সাথে সম্পর্ক এক নয়। যেমন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, সেখানে যুক্তরাষ্ট্র অনেক কিছু দিতে পারে, তাদের ফান্ড আছে, তাদের টাকা আছে, তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারে। এখন জাতিসংঘ তো ইনভেস্টমেন্ট করতে পারে না, জাতিসংঘেরও সহায়তার বিভিন্ন ফান্ড আছে, জাতিসংঘ চাইলে টাকা দিতে পারে, এরকম বিষয় আছে। কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক আর জাতিসংঘের সাথে সম্পর্কের বিষয়টা এক নয়। তাহলে জাতিসংঘ মহাসচিবের সফরের তাৎপর্য বা উপকারিতা, লাভ ক্ষতি, বাংলাদেশ কি পেল, কি দিতে পারলো বাংলাদেশকে, এই বিষয়টা কোন পার্সপেক্টিভ থেকে দেখা হয়? যে কত বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে এইসব বিষয় না, কয়টা চুক্তি হলো এগুলো না, কোন সিকিউরিটি বা স্ট্র্যাটেজিক কোনো চুক্তি হয়েছে কিনা এগুলো না। জাতিসংঘ বেসিক্যালি মধ্যস্থতা করতে পারে, মিডিয়েট করতে পারে। জাতিসংঘর জন্মই হয়েছিল যুদ্ধ বন্ধ করতে। এর মানে দুইটা দেশ মারামারি কামড়াকামড়ি করবে, জাতিসংঘ তাদেরকে বুঝিয়ে শুনিয়ে থামিয়ে দিবে, অথবা তাদের মধ্যে যে অমিলের জায়গাটা সেটা মিলিয়ে দিবে। এই ভূমিকাটা আমাদের খেয়াল রাখতে হবে। জাতিসংঘ মহাসচিবের সফরের ফলাফল বুঝতে হলে বা বাংলাদেশ কি পেল বা বাংলাদেশ কি পাবে, এই সফরের পরে কি হবে, এটা বুঝতে হলে। তো দর্শক, এখানে একটা বিষয় বাংলাদেশের জন্য প্রথমে তো বলেছি যে এই সফরটা প্রতীকী অর্থে কি পেল বা কোনো টাকা পয়সার উপকার হবে কি হবে না, দ্যাটস ডিফারেন্ট। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন, ভারতের জন্য এটা অত্যন্ত দুঃখের, কষ্টের। অতএব ডক্টর ইউনূসকে সুসংহত করার ক্ষেত্রে এই সফরের প্রতীকী তাৎপর্য অনেক। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে ভারতের কান্না, ভারতীয় মিডিয়ায় নানান প্রপাগান্ডা এই সফরের মুহূর্তে, এবং ভারতের লেসপেন্সাররা বাংলাদেশে বিভিন্ন ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করেছে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে থাকা অবস্থায়। এই বিষয়গুলো আমাদের জন্য একটা অর্জন, যে না, ভারত ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এর প্রতীকী তাৎপর্য অনেক। এরপরে আসেন রোহিঙ্গা সমস্যার সমাধানে একটা গুরুত্বপূর্ণ সমাধান আসবে। এখন সমাধান এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা আমরা জানি, কিন্তু এখন আমাদের দরকার, রোহিঙ্গাদের জন্য অনুদান দরকার, টাকা দরকার, অর্থ দরকার, ডলার দরকার। সহজ কথায় তাদের টাকা ফুরিয়ে গেছে, তাদের থাকা খাওয়ার জন্য প্রত্যেকদিন এখন 24 টাকার মতো, অথচ এখানে 200-250 টাকা দরকার ভালো প্রোটিন পেতে হলে। ডেইলি 200-250 বা তার চেয়ে বেশি দরকার। স্ট্যান্ডার্ড কমপক্ষে 24 ঘন্টা এক একজনের জন্য যদি 500 টাকা বাজেট করা যায় সেটা ভালো, কিন্তু মাত্র 24 টাকা। তো এভাবে এই জাতিসংঘের মূল কাজই হচ্ছে এই ধরনের, বা জাতিসংঘের বিষয়ে ইউএনএইচসিআর রয়েছে, রিফিউজিদের বিষয়ে আলাদা উইং রয়েছে। এইগুলো বিষয়ে জাতিসংঘ মহাসচিব যেহেতু এসেছেন, অতএব তাদের থাকা খাওয়া, সিকিউরিটি, এইসব বিষয়ে একটা সমাধান হয়তো আসবে। সফরের পর হয়তো বা কিছু টাকা পয়সা বা অনুদান এগুলো আসবে।
তো জাতিসংঘ অন্য কিছু না করতে পারলেও এই রিফিউজিদের জন্য এরকম কিছু কাজ তো করতে পারে। এই জায়গাটা ডক্টর ইউনূসের জন্য একটা বড় অর্জন হবে, এবং যেটা তাদের সাথে ইফতার করা, সফর ঘুরে দেখার মাধ্যমেই হয়েছে। এমনকি প্রফেসর ইউনূস আরেক দফায় নোবেল পেতে পারেন, এবং সেই গ্রাউন্ড জাতিসংঘ মহাসচিবের সফরকে ঘিরে হয়ে থাকতে পারে। প্রফেসর ইউনূস আবারও শান্তিতে নোবেল পেতে পারেন, আবারও শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ ডক্টর ইউনূসই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করেছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ যদি দায়িত্ব নিতেন তাহলে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হতো না। কিন্তু এখন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, একটা স্থিতিশীল দেশ উপহার দিয়েছেন, এবং রোহিঙ্গাদের জন্য যদি আরো কিছু করতে পারেন, সব মিলিয়ে প্রফেসর ইউনূস আরেক দফা শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার ডিজার্ভ করেন। তো দর্শক, ডক্টর ইউনূসের মানে এখানে এই সফরের মূল তাৎপর্য হিসেবে আমি এটাই দেখি যে প্রফেসর ইউনূসের স্বপ্নগুলো পূরণ হচ্ছে, তার প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে। জাতিসংঘ মহাসচিবের সফরের মূল তাৎপর্য এটাই। বাংলাদেশে ইনভেস্টমেন্ট পাবে তা না, ডক্টর ইউনূসের রাস্তা ক্লিয়ার হচ্ছে, তিনি সুসংহত হচ্ছেন। যেমন আরেকটা বিষয় দেখেন, সংস্কার, এই জন্য সংলাপ বা এগুলো প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে বোঝানো দরকার, যেখানে বেশ কিছু রাজনৈতিক দল সংস্কার চায় না, বিএনপি সংস্কার চায় না। তো জাতিসংঘ ইঙ্গিত দিয়েছে তারা রাজনৈতিক দলগুলোকে বুঝাবে, তার সংলাপে হেল্প করবে, সংলাপে সহায়তা করবে। এখন জাতিসংঘের বিরুদ্ধে যে জাতিসংঘকে মানি না আওয়ামী লীগের মতো, একথা কিন্তু আবার বিএনপি বলতে পারবে না, তাহলে তাদের রাজনীতি থাকে না। এই জায়গাগুলোতে ডক্টর ইউনূসের জন্য একটা বিরাট অর্জন জাতিসংঘ মহাসচিবের এই সফর। সোফার যতটুকু ঘটেছে ততটুকু। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক নিয়েও আগে আলোচনা করেছি, সেখানে যা ঘটেছে তাও ডক্টর ইউনূসকে সুসংহত করার মতো ঘটনা ঘটেছে। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর অত্যন্ত অর্থবহ, এটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের জন্য পূর্ণ সংহতি প্রকাশ করেছে তিনি। যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। আরো নানান বিষয়ে কথা বলেছেন। অ্যান্টনিও গুতেরেসের সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তার বার্তাও যেটা, ওটাও ডক্টর ইউনূসের জন্য শুধু সুখবর আর সুখবর, যে সংলাপে সহায়তা করবেন রোহিঙ্গাদের এই বিষয়ে, বা রোহিঙ্গারা একদিন সম্মান নিয়ে দেশে ফিরে যাবে, নানান বিষয় বলেছেন। সব কথার মূল কথা একটাই, যে ডক্টর ইউনূস সুসংহত হচ্ছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে বিষয়টি দেখলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা, যে এই বিষয়টা নিয়ে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এসেছে জাতিসংঘ মহাসচিব এবং একটা বৈঠক করেছে। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য, এবং আজকের যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।